চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে একটা লেখা এসেছে যেখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল সংশোধনের প্রায় ৩৮টা পদ্ধতির কথা বলা হয়েছে। আমরা এখান থেকে কিছু জরুরি শিক্ষা আর কৌশল নিয়ে কথা বলবো আজ। হ্যাঁ, ঠিক। মূল লক্ষ্যটা হলো এই পুরনো জ্ঞান থেকে আজকের দিনের জন্য আমরা কি নিতে পারি? কিভাবে সহানুভূতি আর উম বিচক্ষণতা দিয়ে ভুলটা ধরিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে ছোট না করে বা সম্পর্কটা টিকিয়ে রেখে। লেখাটা বেশ গভীর কিন্তু মনে হচ্ছে, মানে ব্যক্তিগত জীবনে বা ধরুন কাজের জায়গায়ও এগুলো কাজে লাগানোর মতো বেশ ভালো সুযোগ আছে। হুম। তাহলে একটু গভীরে যাই, কি বলেন? আচ্ছা, একদম শুরুতে যেটার উপর জোর দেওয়া হয়েছে সেটা হলো নম্রতা, মানে আল রিফকু ওয়াল্লিন। হ্যাঁ, নম্রতা আর কোমলতা। লেখাটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরতা এড়িয়ে চলতেন। এটা কিন্তু দারুণ একটা কৌশল, তাই না? অবশ্যই। কারণ ভুল ধরিয়ে দেওয়ার সময় যদি কেউ খুব আক্রমণাত্মক হয়, হ্যাঁ, তাহলে তো আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়। যাকে বলা হচ্ছে সে শুনবেই না হয়তো। ঠিক। সে বরং দেফাই হয়ে পড়ে। একদম। লেখাটা যেমন বলছে, নম্র ব্যবহার করলে ভুল করা ব্যক্তির মনে আসলে প্রতিরোধ তৈরি হয় না, বরং সে শোনার জন্য সংশোধনের জন্য তৈরি হয়। এটা শুধুই দয়া দেখানো নয়, এটা আসলে কার্যকর যোগাযোগের একটা আ উপায়। হুম। আর এর সাথেই তো মনে হয় পরের পয়েন্টটা জুড়ে আছে, দোষ গোপন রাখা। হ্যাঁ, সিত্রুল মুসলিম। এটাও খুব জরুরি একটা দিক। লেখা অনুযায়ী তিনি ব্যক্তিগত ভুলগুলো সাধারণত ব্যক্তিগতভাবেই সমাধান করতেন। যদি না সেটা সবার সামনে ঘটে, বা হ্যাঁ, বা যদি অন্যের বড় কোনো ক্ষতির কারণ না হয়। এর শিক্ষাটা আজকের দিনেও খুব প্রাসঙ্গিক, তাই না? ব্যক্তিগত ভুল নিয়ে একান্তে কথা বলা। ঠিক। এতে ব্যক্তির সম্মানটা বাঁচে, আর সে সমালোচনাটা ভালোভাবে নিতে পারে। সবার সামনে বললে মানুষ স্বাভাবিকভাবেই একটু গুটিয়ে যায়, আত্মরক্ষা করতে চায়। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা পদ্ধতির কথাও তো লেখা আছে, সরাসরি নাম না নিয়ে একটু ইঙ্গিতে বলা। হ্যাঁ, আর তারিজ বিল কৌল। যেমন, কিছু লোকের এমন আচরণ করার কারণ কি, এই জাতীয় কথা, এটা কিভাবে কাজ করে? এটা আসলে খুব খুব সূক্ষ্ম একটা কৌশল। যখন নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য না করে সাধারণভাবে ভুলটা তুলে ধরা হয়, তখন যাদের সমস্যাটা আছে তারা কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার বোধ করে না। ও আচ্ছা। হ্যাঁ, লেখাটা এটাই ইঙ্গিত করছে যে এতে সে নিজে থেকেই বিষয়টা নিয়ে ভাবতে পারে, লজ্জা বা অপমান ছাড়াই নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ পায়। এটা তো তাহলে ক্লাসরুমে বা অফিসের মিটিংও কাজে লাগতে পারে। অবশ্যই, বেশ কার্যকর হতে পারে। কাউকে সরাসরি বিব্রত না করে বার্তাটা পৌঁছে দেওয়া যায়। সত্যি। আচ্ছা, এর সাথে তো প্রজ্ঞার বিষয়টাও জড়িত, তাই না? মানে আল হিকমা ফিত তাআমুল, পরিস্থিতি আর ব্যক্তির অবস্থা বুঝে তারপর ব্যবস্থা নেওয়া। একদম। লেখাটাতেও আছে, তিনি কিন্তু অজ্ঞ ব্যক্তির ভুল আর যে জেনে বুঝে ভুল করছে, এই দুয়ের মধ্যে পার্থক্য করতেন। হুম। এটাই প্রজ্ঞা। সব ভুলের সমাধান তো একরকম হতে পারে না, আর সব মানুষও এক নয়। ধরুন কেউ না জেনে ভুল করেছে, তাকে তো শেখাতে হবে। ঠিক। আবার যে জেনে করছে তার ক্ষেত্রে হয়তো সতর্ক করা বা অন্য কোনো পদ্ধতি দরকার। পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানো, এটাই বিচক্ষণতা। এই বিচক্ষণতার সাথেই কি তাহলে সঠিক সময় আর স্থান নির্বাচনের ব্যাপারটা আসে? ইখতিয়ারুজ্জামান ওয়াল মাকানুল মুনাসিবেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। লেখাটাতেও আছে, তিনি এমন পরিবেশ বা সময়ে বেছে নিতেন যখন ভুলকারী মানসিকভাবে শুনতে প্রস্তুত, আর অবশ্যই সবার সামনে লজ্জিত হওয়ার ভয় নেই। শান্ত পরিবেশে ব্যক্তিগতভাবে কথা বলা। ঠিক। তাড়াহুড়ো না করে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করা বা একটা ব্যক্তিগত পরিসর খুঁজে নেয়া, এই দুটোই খুব জরুরি। এতে বার্তাটা ভালোভাবে পৌঁছায়, আর যাকে বলা হচ্ছে তার গ্রহণ করার সম্ভাবনাও বাড়ে। আচ্ছা, আরেকটা বিষয় আমার খুব শক্তিশালী মনে হয়েছে, শাস্তির বদলে শিক্ষাকে গুরুত্ব দেওয়া। আর তালিম বদল আল আকাব, বিশেষ করে যখন ভুলের কারণ অজ্ঞতা। এটা তো আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। মূল উদ্দেশ্য তো শাস্তি দেয়া নয়, বরং সংশোধন করা, উন্নতি করা। হুম। অজ্ঞতার কারণে ভুল হলে লেখা অনুযায়ী তিনি শিক্ষা দিতেন। এতে মানুষ শেখে, আর ভবিষ্যতে একই ভুল করার সম্ভাবনা কমে যায়। এটা অনেকটা ভুল থেকে শেখার মতো একটা সংস্কৃতি তৈরি করে। যেখানে ভুল করা মানেই শেষ নয়, বরং শেখার একটা সুযোগ। একদম। কর্মক্ষেত্রে বা পরিবারে এই মনোভাবটা খুব দরকারি।
ভুলকে নেতিবাচকভাবে না দেখে একটা শেখার সুযোগ হিসেবে দেখা। আর অবশ্যই নিজে উদাহরণ তৈরি করা। আল কুদওয়াতুল হাসানা, তিনি নিজে সঠিক কাজটা করে অন্যদের জন্য উদাহরণ হতেন। এটা তো হাজারটা উপদেশের চেয়েও শক্তিশালী, তাই না? নিঃসন্দেহে নিজে যেটা করছেন না সেটা অন্যকে করতে বললে তার কোনো প্রভাব থাকে না, কিন্তু যখন মানুষ দেখে যে উপদেশদাতা নিজেও সেটা পালন করছেন, তখন বিশ্বাসটা তৈরি হয়। হ্যাঁ, কথার সাথে কাজের মিল থাকাটা জরুরি, তখন উপদেশের ওজন অনেক বেড়ে যায়। আচ্ছা, সবশেষে আরেকটা পয়েন্ট ছিল পুনরায় সুযোগ দেওয়া। এটাও ফুরসাথিন থানিয়া, ভুলকারীকে শুধরে নেওয়ার জন্য বারবার সুযোগ দেওয়া। এই বিষয়টা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কতটা জরুরি? আমার মনে হয় খুবই জরুরি। মানুষ তো ভুল করবেই, কিন্তু একবার ভুল করলেই তাকে বাতিল করে না দেওয়া, তাকে সংশোধনের আরেকটা সুযোগ দেওয়া, এটা আসলে মানুষের প্রতি একটা গভীর আস্থা আর ভালোবাসারই প্রকাশ। এটা একটা বার্তাও দেয় যে পরিবর্তন সম্ভব। ঠিক, এবং আমরা সেই পরিবর্তনে সাহায্য করতে পাশে আছি। দীর্ঘমেয়াদী সম্পর্কগুলো, সেটা ব্যক্তিগত হোক বা পেশাগত, এই ধরনের ক্ষমার মানসিকতার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই পদ্ধতিগুলো কিন্তু শুধু ভুল ধরিয়ে দেওয়ার কৌশল নয়, এগুলো আসলে সম্পর্ক তৈরি করা, মানুষের সম্মান রক্ষা করা আর একটা ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার একটা সম্পূর্ণ দর্শন। একদম। নম্রতা, গোপনীয়তা, প্রজ্ঞা, সঠিক সময়স্থান নির্বাচন, শাস্তির বদলে শিক্ষা, নিজে উদাহরণ হওয়া আর পুনরায় সুযোগ দেওয়া, এই প্রতিটি বিষয়ই আজকের এই জটিল সময়েও ভীষণভাবে প্রাসঙ্গিক। এগুলো আমাদের শেখায় যে ভুল সংশোধন আসলে একটা শিল্প, যার জন্য দরকার ধৈর্য, সহানুভূতি আর মানুষের প্রতি সম্মানবোধ। ঠিক তাই, এই শিক্ষাগুলো কোনো নির্দিষ্ট সময়ের গণ্ডিতে বাধা নয়, এগুলো চিরন্তন। ব্যক্তিগত জীবন, পরিবার, কর্মক্ষেত্র, এমনকি সমাজ পরিচালনার ক্ষেত্রেও এর প্রয়োগ সম্ভব। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, এটা হয়তো আমাদের সবাইকে একটু ভাবাতে পারে। বলুন। আচ্ছা, যদি এই যে এতগুলো পদ্ধতির কথা আমরা আলোচনা করলাম, এর মধ্য থেকে যে কোনো একটা পদ্ধতিও যদি আমরা একটু সচেতনভাবে আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে আমাদের চারপাশের মানুষের সাথে আমাদের কথাবার্তা, আমাদের সম্পর্কের গভীরতায় ঠিক কেমন ইতিবাচক পরিবর্তন আসতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে, তাই না? অবশ্যই ভাবা যেতে পারে। খুব সুন্দর একটা প্রশ্ন।